আমাদের প্রধান অতিথির নিকট থেকে নবীন যারা সহকারী জজ এবং নবীন আইনজীবী তারা সম্মাননা গ্রহণ করবে। আমরা একে একে তাদেরকে আমাদের প্রধান অতিথির নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাবো। সম্মাননা গ্রহণ করবে এবং তারা একই সাথে গাউন গ্রহণ করবেন আমাদের প্রধান অতিথির নিকট থেকে। আমরা এই প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া সুলতানা। শিখেছি মোরা হাজারো ধারা, পরীক্ষা দিতে হবে না কষ্ট, প্রশ্নের নতুন নিয়ম পরীক্ষা দিয়েছি বারে বারে, সহজ হলো তাই লোয়ের পড়া, যা শিখেছি এখানে অবহই জজ অ্যাডভোকেট আইন হলো আজ মানি, লোয়ের পড়া পড়তে চাইলে হক লই শ্রেষ্ঠ মানি, যত আছে কোচিং তার চাইতে শিখেছি মোরা হাজারো ধারা, দিতে হবে না কষ্ট, যত আছে কোচিং তার চাইতে শিখেছি মোরা হাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই নুরুল হক, বিশাল আয়োজন, বিশেষ করে সে হাঁটি পা করে হক ল পরিবার বা হক ল একাডেমি গড়ে তুলেছে। এটা একটা বিশাল সাহসের ব্যাপার আমি মনে করি। আর মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বাম পাশে সান আমাদের ছোট ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের মিল্টন হোসেন যুগ্ম জেলা জজ, আমার অত্যন্ত কাছের ছোট ভাই। এদিক থেকে উপস্থিত আছেন আমাদের ডক্টর আরিফ আমার ইসলাম বিশ্ববিদ্যালয়ের খুব কাছের ছোট ভাই, সেও এখন জেলা জজ না যুগ্ম জেলা জজ। তারপর সাজ্জাদ যে যুগ্ম জেলা জজ ছিল, চাকরি ছেড়ে চলে আসছে অত্যন্ত সাহসিকতার সাথে। তারপর আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য শিক্ষাবিদ, আইনবিদ, সাংবাদিক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত নতুন অ্যাসিস্ট্যান্ট জাজ বা ম্যাজিস্ট্রেট যাই হবেন সুপারিশপ্রাপ্ত, আর নবীন আইনজীবী সহ প্রবীণ আইনজীবী যারা আছেন বা পুরাতন বন্ধু বান্ধব যারা আছেন, সবাইকে ধন্যবাদ আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আনার জন্যে। আমি প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা ভাষা জ্ঞাপন করতে চাই যে আপনারা যারা ভোটার সরাসরি ভোট দিয়েছেন আমাকে, যারা ভোটার না দিন রাত পরিশ্রম করে এখানে মঞ্চে যারা আছে প্রায় সবাই, এবং সামনে যারা আপনারা আছেন আপনাদের মধ্যে অনেকেই, এবং মুন্নি যে বললো আমাকে প্রথম থেকে চিনে, একদম প্রথম থেকেই সে আমার ইলেকশনের ব্যাপারে এবার সবাই খুব নস্টালজিয়ায় ভুগেছিল, এবং আলহামদুলিল্লাহ সেই ফল আমরা পেয়েছি যে আমি প্রায় সুপ্রিম কোর্ট বারের রেকর্ড সংখ্যক ভোট পেয়ে, আমি আর পরিমাণটা বললাম না, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে, সুপ্রিম কোর্টের ইতিহাসে এত ভোট কেউ পায় নাই, এত ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। এটা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যে দায়িত্ব পেয়েছি সেটা যেন সম্পূর্ণ সুষ্ঠুরূপে এবং নিরপেক্ষভাবে পালন করতে পারি। এটাই আপনাদের কাছে এখন দোয়ার বিষয়, কারণ এটা আমি মনে করি এটা একটা হট সিট। অনেক কিছু হওয়া যায় জীবনে, বাট এই ইলেকশন করে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হওয়া এটা অনেক কঠিন একটা কাজ, অন্তত আমার কাছে মনে হয়েছে। সো এই কঠিন দায়িত্ব এবং কঠিন কাজ দুইটাই যেন আমি সুষ্ঠুরূপে পালন করতে পারি, আমার জন্য দোয়া করব। আর আপনাদের উদ্দেশ্যে যেহেতু আসছি, দুই কথা না বললেই নয়। আমি প্রথমে বিজ্ঞ বিচারক বৃন্দ যারা হয়েছেন তাদের জন্য বলতে চাই যে একটা সময় ছিল যখন আপনাদেরকে মনসেফ বলা হতো, সেই মনসেফের বাড়ির সামনে দিয়ে মানুষ যেত না, জুতা পরে যেত না, অথবা শব্দ করে যেত না। তাদের একটা ভয় ছিল যে এটা মনসেফের বাড়ি বা জজ সাহেবের বাড়ি, এদিক থেকে
জোরে হাঁটতে গেলে যদি বেয়াদবি হয় তাহলে কন্টেম্প্ট হবে, এরকম একটা ধারণা অনেক মানুষের মাঝে ছিল। আমার জীবনের প্রথম বড় একটা ক্লায়েন্ট ছিল, উনি দুপুরবেলা আমাকে নিয়ে খাওয়াতেন, লাঞ্চ করতেন একসাথে, অফিসে লাঞ্চের ব্যবস্থা ছিল। উনি বসে বসে এত বড় হওয়ার পরে এই গল্পটা করতেন। গল্পটা অনেকেই করেন, বাট আমি একটা রেফারেন্স দিয়ে বললাম। আপনাদের উদ্দেশ্যে সাজ্জাদ অনেক কিছু বলেছে, আমারও প্রায় সেম কথা, বাট একটা কথা টপ অফ দি টপ আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আইনের বাইরে কখনো কোনো রায় দিবেন না। এটা নিজের বিবেকের কাছে সারা জীবন আপনাকে পোহাতে হবে যে আমি কেন অন্যায় কাজটি করলাম, আইনের বাইরে কেন রায় দিলাম। আরেকটা হচ্ছে মানুষ যখন প্রতিকারের জন্য যাবে আপনি দ্রুত প্রতিকার দেওয়ার চেষ্টা করবেন। মাহমুদুল আহমেদের নাম আপনারা হয়তো শুনেছেন, আইন পেশায় ওনার নাম মনে রাখতেই হবে। উনি খুব ভালো একজন আইনজীবী ছিলেন, নামকরা আইনজীবী ছিলেন, তারপরে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন পরবর্তীতে, বাট ওনাকে মানুষ আইনজীবী হিসেবেই শ্রদ্ধা করতো, নট এজ এ লিডার। আমি ওনার জুনিয়র হওয়ার জন্য গিয়েছিলাম প্রথম। দুপুরবেলায় গেলাম, খাচ্ছে, বকাবকি করতেছে যারা ঢুকতেছে। এই সময় একটা অনেক মোটা ফাইল উনি বের করলেন, বের করে একটা বা দুইটা পাতা দেখলেন, দেখে বললেন এটা হবে না। তো তখন আমার কাছে এটা বিস্ময় মনে হয়েছে যে এত বড় একটা পেপার বুক, এটা 2 পাতা দেখে উনি বলে দিলেন হবে না, এটা কিভাবে সম্ভব? এখন আমার পিছিয়ে যারা দেখেন, এটা অবশ্য আমি স্যারের চেয়ে বেশি বলবো না, স্যারের মতোই পারি। যত বড় বই নিয়ে আসেন আমার 2-3 পাতা দেখলেই হয়। আমি আপনাদের বেলায় বলছি, এটার একটাই মূল মন্ত্র বা একটাই মেডিসিন, সেটা হচ্ছে স্টাডি, স্টাডি অ্যান্ড স্টাডি। আপনি যখন আইনটা জেনে যাবেন এবং আইনের টেকনিকটা বুঝে যাবেন, তখন প্রতিকার দেওয়া, প্রতিকার নেওয়া কোনো বিষয় না। আমরা অনেক বিচারককে দেখি, যখন আমরা মামলা সাবমিশনে যাই, একজন লয়ার বোঝার আগে উনি বুঝে যান 2 মিনিটে বা 1 মিনিটে। ইভেন অনেক বিচারক আছেন মুহূর্তেই বুঝে যান। কেন? এই যে কমপ্লেক্স যে বিষয়টা, এটা ওনার মেমোরিতে আছে, আইনটা কিভাবে এক্সপ্লেন করতে হবে, বা এই প্রেয়ারটা দেখলেই বোঝা যাবে যে এখানে কোন আইনের ব্যত্যয় হয়েছে বা আপনি কিভাবে প্রেয়ার চাচ্ছেন। অথচ একজন আইনজীবী কিন্তু সারা রাত পড়ে এসে হয়তো 2 মিনিট এটা বোঝাতে পারেন না। আবার আরেকজন বিচারক দেখা যাচ্ছে একই বিষয় হয়তো আধা ঘন্টা শুনতেছেন, শুনে রিলিফ দিতে পারতেছেন না, অথবা সময় নিচ্ছেন। এই সময়টা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা পাবলিক টাইম। আপনার যেটুকু স্টাডি করা সেটা আপনি আপনার বাসা থেকে করে আসবেন, বিচার কার্যে যেন বিলম্ব না ঘটে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যেহেতু আপনারা এখানে দেখলাম যে কয়জন সম্মাননা নিয়েছেন, তার মধ্যে মহিলাই বেশি, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে বিচারকের আসলে বিশেষ করে মহিলারা আসলে ভালো, এটা কারণ মহিলারা ঠান্ডা মাথায় এই কাজটা করতে পারে, পুরুষদের মাথায় একটু গরম থাকে। তাই বলে আমি বলছি না সব বিচারক মহিলা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের জন্য শুভ সংবাদ একটা আছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অনেকদিন ধরে আসা, উনি স্পিকার করেছেন নারী, বিরোধী দলের নেত্রী করেছেন নারী, উনি নিজে প্রধানমন্ত্রী নারী, বিভিন্ন সংগঠন, অর্গানাইজেশন, ডিপার্টমেন্টের প্রধান উনি নারীদেরকে করছেন। সেই সাথে উনি চান আমাদের প্রধান বিচারপতি হোক নারী। সেই স্বপ্ন আপনারা এখন থেকে বলবেন। আর পুরুষ যারা হয়েছেন তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনারা তো অগ্রাধিকার ভিত্তিতে এমনিই যাবেন, বাট মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। নবীন আইনজীবী যারা, নবীন আইনজীবীদের জন্য 3টা উপদেশ আমি দিতে চাই। একটা হচ্ছে কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না, কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না। মামলা পরিচালনার ক্ষেত্রে যা সত্য, এই যে একটা কথা আছে যে আমার ছেলে আমাকে বলে, মানে দোস্তামি করেই বলে, লয়ার মানে লায়ার, লয়ার মানে লায়ার। এই যে লয়ারের সাথে লায়ার শব্দটা যোগ হয়ে আছে, আর মামলা মানে মিথ্যা বলতে হবে। আমি এক সময় কলেজ ইউনিভার্সিটিতে পড়াতাম, আমার এক ছাত্র ছিল, তার বাবা কোনোভাবেই ল পড়তে দিবে না, আর সে ল পড়বে। দুজনের মাঝে কনফ্লিক্ট কোথায়? কনফ্লিক্ট হচ্ছে যে ল পড়ে যে ইনকাম হবে সেটা মিথ্যা বলে হবে, সুতরাং সেটা অবৈধ হবে। তো ওই কনফ্লিক্টের জায়গাটা কিন্তু ঠিক না। আমি অ্যাজ এ লয়ার অ্যান্ড অ্যাজ এ ইসলামিক জুরিস্টও বলতে পারেন, আমি বলতে পারি যে আপনি যদি ইচ্ছা করেন সত্য কথা বলে আইনজীবী হওয়া খুবই সহজ, কারণ আপনি আইনের বাইরে যাবেন না। লয়াররা কখনো মিথ্যা বলে না, দুই একটা ঘটনা ছাড়া। তো জীবনে সবসময় চেষ্টা করবেন জাজদের কাছে মিথ্যা না বলতে, এবং সাথে সাথে ক্লায়েন্টদের কাছে মিথ্যা না বলতে। আজকালকার দিনে ক্লায়েন্টদের একটা প্রবণতা হচ্ছে
আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, তারা প্রতিকার চায় খুব দ্রুত এবং তার পক্ষেই চায়, কেউ হাঁটতে চায় না। এই প্রবণতাটা দূর করার জন্য দায়ী কিন্তু আইনজীবীরা, বিচারকরা না। আইনজীবীদেরকে এটা বোঝাতে হবে যে আইনে যদি আপনার প্রতিকার থাকে আপনি পাবেন, আইনে যদি না থাকে তাহলে আপনাকে প্রতিকার দেওয়া যাবে না। এবং আইনজীবীকে মনে রাখতে হবে যে আইনজীবী কখনোই হারে না। দুই পক্ষের আইনজীবী আর্গুমেন্ট করে, এক পক্ষ হেরে যায়, কিন্তু একটা চুটকি আছে যে আইনজীবী কখনো হারে না। হারে কে? যার পক্ষে, মক্কেলও হারে না, যার পক্ষে আইন নাই, যে অন্যায়ভাবে তার সুবিধা পেতে চাচ্ছে সেই লোকটা আইনের কাছে হেরে যাচ্ছে। সুতরাং এখানে আইনজীবীর হারারও কিছু নেই, মক্কেলেরও হারার কিছু নেই। এবং যদি মামলা খারাপ হয়, কখনোই একজন ক্লায়েন্টকে এত বেশি হোপ দেবেন না যে আমি আপনার মামলাটা করে দিব বা আমি আপনার মামলার রেজাল্টটা নিয়ে এনে দিব, যে কোনোভাবে। এই ফাঁদে কখনো পড়বেন না। এই ফাঁদে হয়তো আপনি একটা মামলায় জিতে যাবেন, দুইটা মামলায় জিতে যাবেন, একসময় আপনার বিরুদ্ধে একটা ব্যাড রেপুটেশন তৈরি হবে যে উনি চুক্তিভিত্তিক মামলা নেয়, যার সাহেবরা জেনে গেলে আপনাকে পরবর্তীতে এমনিতে রিলিফ দেবে না, দেখবেন ভালো মামলায় রিলিফ দিচ্ছে। যার ফলে সার্বিক দিক থেকে ক্লায়েন্টের কাছে, বিচারকের কাছে, সাধারণ মানুষের কাছে সৎ থাকার চেষ্টা করবেন, এটা হলো মূল মন্ত্র। দ্বিতীয়ত হচ্ছে, আমাকেও এটা বলা হতো যে টাকার পিছনে দৌড়াবেন না, টাকা আপনার পিছনে দৌড়াবে। এটা হলো মূল মন্ত্র, সবাই আমাদেরকে বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না। আপনারাও বিশ্বাস করবেন না যে এটা কি বলে, টাকা বা আমার পিছনে কি করে দৌড়াবে, সবাই তো টাকার পিছনেই দৌড়ায়। এটা যখন একটু বড় হবেন, 5 বছর যাবে, 10 বছর যাবে, তখন বুঝবেন যে টাকার পিছনে না দৌড়াইলে টাকা আপনার পিছনে দৌড়াচ্ছে। এবং আমি কোরআন শরীফের একটা আয়াতকে খুব বিশ্বাস করি, বিভিন্ন জায়গায় আয়াতটা আছে যে আল্লাহ যাকে চান তাকে বেগায়ের হিসাব দান করেন। একটা সময় আপনার এত হতে থাকবে যে আপনি হিসাব করে কুলাতে পারবেন না, তখন আপনার অ্যাকাউন্টেন্ট রাখতে হবে যে আমার কত টাকা ফিস আসে, কত টাকা খরচ করি, অ্যাকাউন্টেন্টের মাধ্যমে হিসাব করতে হবে। আপনি হিসাব করে পারবেন না, আপনার নিজের টাকা গণারও দরকার হবে। এটা আমি আমার লাইফের উদাহরণ থেকে বলছি, এবং আমাদের সিনিয়র লয়ার যারা আছে তাদের থেকে আমি বলছি যে এটা সত্য, এটা মিথ্যা না। যদি এটা এখন মনে হবে যে এটা খুব সত্যি কথা না, বাট এটাই সত্যি কথা। 3 নম্বর হচ্ছে, আমরা সবাই দুজনের জন্য বলছি, বিচার এবং আইনজীবী, আমরা সবাই আইনজীবী হই অথবা বিচারক হই আমাদের পরিবারকে, সমাজকে দেখানোর জন্য যে আমি অ্যাডভোকেট হয়েছি অথবা আমি আইনজীবী হয়েছি। আপনি মনে রাখবেন যে এই অ্যাপ্রোচটা সত্যি না। অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা সবাই আমাদের সংবিধান, আমাদের ধর্ম এবং আমাদের নৈতিকতা সবকিছুই যেটাকে সাপোর্ট করে যে আমরা মানুষের জন্য। আমরা আইনজীবী হয়েছি, আমরা বিচারক হয়েছি মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য। আমাদের সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাহেব এই জিনিসটা খুব ভালো করে বলতেন, সবাই বলেন এটা, বাট উনি এটা খুব হৃদয়ে নিংড়ানোভাবে বলতেন যে একটা মানুষ যখন তার জমি বিক্রি করে, মুরগি বিক্রি করে, গরু বিক্রি করে একজন আইনজীবীর কাছে আসতেছে ন্যায় বিচার পাওয়ার জন্যে, আপনি যখন তার মামলা রিসিভ করবেন অথবা বিচারক হিসেবে যখন তার মামলা রায় দিবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে এই লোকটা বিপর্যস্ত। আমার রায়ের কারণে এই লোকটার সর্বস্ব চলে যেতে পারে, তার জীবন চলে যেতে পারে, তার প্রপার্টি চলে যেতে পারে, অথবা সে একটা অধিকারের আদায়ের জন্য এখানে আসছে, তার অধিকার থেকে সে বঞ্চিত হতে পারে। এইটাকে নিমিত্ত করে যদি আপনি আপনার পেশা পরিচালনা করেন, দেখবেন আল্লাহর তরফ থেকে দৈবিকভাবে আপনার কাছে কিছু একটা আসবে যে স্পিডে আপনি অনেক বড় হতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, মানুষটা নিমিত্ত না, মানুষটা হচ্ছে আমার টাকা কামানোর মেশিন, বা এই মানুষটা হচ্ছে যে আমার কাছে আসছে, তার কাছ থেকে আমি শুধু টাকা আর্ন করার জন্য আইনজীবী হয়েছি বা বড় আইনজীবী হব বা বড় বিচারক হব, তাহলে দেখবেন ওইটার মধ্যে আপনি হয়তো টাকা একসময় আর্ন করবেন, কিন্তু এই টাকা দিয়ে, কারণ আপনি যেহেতু কাজ করবেন টাকা আসবে, আমি বলবো না টাকা আসবে না, কিন্তু ওই টাকা আপনাকে কখনোই সুদ দিবে না। অ্যাজ এ লয়ার বলেন, অ্যাজ এ জাজ বলেন, ওই টাকার প্রতি কখনো লোভ করবেন না। মানুষের প্রতি সিম্পেথি, এমপ্যাথি, ভালোবাসা, ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করবেন। আমি মনে করি যে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই 3টা কথা বললাম, 3টা 1, 2, 3 করে মনে রাখবেন। এবং আইনজীবী এবং বিচারক আমরা যারা আছি, মঞ্চেও যারা আছি, তাদের প্রত্যেকের জন্য, আমার নিজের জন্য এটা আমি মনে করি আমি আজকে পর্যন্ত যা করেছি, আগামী 20 বছর যদি আমি বেঁচে থাকি, 10 বছর যদি বেঁচে থাকি, আমাকেও এই 3টা জিনিস ফলো করা উচিত। এবং এইটা হলে পরে এই আইন পেশাটা
পয়সা তো হারাম হবেই না, বরঞ্চ এটা আপনার ইবাদত হিসাবে গণ্য হবে, কারণ মানুষের জন্য আপনি কিছু করতে পেরেছেন। এবং এই যে ন্যায় বিচার, এই শব্দটা কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে। যে ধর্মের দিক থেকে যদি বলা হয়, একটা আয়াত আছে যেটা আপনারা খুতবা, দ্বিতীয় খুতবায় সবসময় বলা হয়, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে পুরো জুরিসপ্রুডেন্স একটা আয়াতের মধ্যে, আইনের ইসলামিক আইন বলেন, জেনারেল ল বলেন, পুরো জুরিসপ্রুডেন্সটা, ন্যায় বিচারের জুরিসপ্রুডেন্সটা এখানে ঢুকানো আছে। আদাল হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইহসান হচ্ছে ইকুইটি। আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা মানুষের মধ্যে আদাল করো, আদাল মানে ন্যায় বিচার করো। আদলে বলে ইহসান, ইহসান মানে তুমি ইকুইটি, ইকুইটি যারা আমরা ল করছি সবাই জানি। আর নিষেধ করতে, আর ইতা ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা, ইতা ইযিল কুরবা হচ্ছে যার যেটা প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দাও, কিসের মাধ্যমে? ইকুইটি এবং ন্যায় বিচারের মাধ্যমে। আর মানুষকে নিষেধ করো, নিষেধটাও আইনের দুইটা অংশ, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কোনগুলি? যেগুলো আমাদের আইন নিষিদ্ধ, পেনাল কোড বলেন, বিশেষ কতগুলি আইন আছে। আর কোরআন শরীফে এটাকে বলা হচ্ছে আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা হচ্ছে যেটা বেআইনি, মানে আইনে যেটা প্রহিবিটেড, আর মুনকার হচ্ছে যেটা বেআইনি না কিন্তু যেটার থেকে ফিরে থাকা উত্তম। তো এই জন্য মানে ধর্মীয়ভাবেও নির্দেশনা হচ্ছে ন্যায় বিচার করা। তাহলে ন্যায় বিচারটা কে করবে? আমরাই তো এটার পার, নাকি অর্থনীতিবিদ করবে, রাষ্ট্রবিজ্ঞানী করবে, ইংলিশের প্রফেসর করবে, কে করবে? আইনজীবী আর বিচারক। সুতরাং আমরা এখানে একটা পার্ট আজকে জমায়েত হয়েছে, আপনাদের অনেককে পেয়েছি বলে স্বল্প বলবো বলে অনেক বলে ফেলেছি, আর লম্বা করতে চাই না। ধন্যবাদ সবাইকে, আমার জন্য আবারও দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবেন। আপনারা ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।